তুরাগ তীরে চলছে জুবায়ের অনুসারীদের দ্বিতীয় পর্বের ইজতেমা। ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা, দিন ও দাওয়াতি আলোচনা। বিভিন্ন পণ্যের মজুদ স্বাভাবিক না থাকায় মূল্যস্ফীতি বৃদ্ধি সহনীয় হতে লাগবে আরো 3 মাস, জানালেন অর্থ উপদেষ্টা। আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং ব্রাহ্মণবাড়িয়ার সম্পত্তির বিরুদ্ধে প্রতিপক্ষের হামলায় নিহত 2, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার বান্দরবানের অপহৃত 7 শ্রমিক। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। বাদ ফজরে বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দিনের কার্যক্রম। সকালে সাধারণ মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশেদ। কালিমা, নামাজ, ইলামের দাওয়াতের বাণী সারা দেশে পৌঁছে দিতে আগত মুসল্লিদের পরামর্শ দেন মাওলানা ওবায়দুল্লাহ। তিনি 3 দিনে পাওয়া হেদায়েতের অমীয় বাণী দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতেই কাজ করবেন বলে জানান মুসল্লিরা। বুধবারের আখেরি মোনাজাত ও পরবর্তী সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক আছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ। হাসান মাহমুদের রিপোর্ট। সূর্য ওঠার আগে জেগে উঠেছে টঙ্গীর তুরাগ তীর। তাবলিগ জামাতের 6 দফার ওপর বক্তব্য রাখছেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ। অন্যদিকে সাথীদের আপ্যায়নে চলছে রান্নার ব্যস্ততা। দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতায় ছিল সাধারণ মুসল্লিদের জন্য বয়ান, আলেম ও শিক্ষার্থীদের জন্য আলাদা তাশকিল। বিভিন্ন মেয়াদে চিল্লার জন্য জামাতবদ্ধ করা হয় এদিনের কর্মসূচিতে। মুসল্লিরা বলছেন, ঈমান, নামাজ ও ইলমের সার্বক্ষণিক চর্চার মধ্য দিয়ে সাধারণ মানুষের মাঝে ইসলামের শান্তির বাণী পৌঁছে দেওয়ার স্বতঃস্ফূর্ত দায়িত্ব নিয়েই মাঠ ছাড়বেন তারা। দ্বিতীয় পর্ব আমরা আমাদের সাথে আছি এবং কি নিজকে নিজ গড়ার জন্য আল্লাহর হুকুম এখন জানি যাতে করে আমরা নিজ এলাকাতে যাইতে পারি, কাজ করতে পারি, এটার জন্য আমরা এখানে আসছি। যে আমল করতেছে আমল নেওয়ার জন্যই আসছি, যে আমল শিক্ষা আমল করার জন্য আসছি। অন্যদিকে তাবলিগের অন্যতম কর্মসূচি ইকরামুল মুসলিমিন বা মানবতার সেবায় নিয়োজিত করতেই সময় ব্যয়ের বাসনা মুসল্লিদের। প্রচুর লোক সমাগম। আমরা দ্বিতীয় ইজতেমা নওগাঁ থেকে আসছি এবং বিশ্বের থেকে বিভিন্ন দেশ থেকে বড় বড় আলিম আলামা বক্তব্য রাখবে, বক্তব্য শোনার জন্য ইনশাল্লাহ আইসি। আমরা সেই আমল করব, এটাই আমাদের কাম্য ইনশাল্লাহ। সবাই আসেনি, আমরা এখান থেকে কিছু শিখে তাদেরকে শিখাতে পারবো, এরকম নিয়েতেই শিক্ষা অর্জন করে যাব। দ্বিতীয় পর্বের আয়োজনে ছিল বাড়তি নিরাপত্তা, তাই সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্টি জানান আয়োজকরা। যে আগামীকাল আনুমানিক 12টার সময় দোয়া হবে এবং এখানে ইনাদের পক্ষ থেকে অনেক সুন্দর আসা যাওয়ার একটা ট্রাফিকিং সুন্দর ব্যবস্থাপনা আছে। আমরা যারা এখানে আসতে চাই আমরা আসবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। বুধবার দুপুর 12টায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। এজন্য আনুষ্ঠানিক সব প্রস্তুতি আছে বলে জানান গাজীপুর মহানগর পুলিশ কমিশনার। মুসল্লিদের ভাইদেরকে অনুরোধ করতে চাই, রাস্তাটার মধ্যে আপনারা কখনো মোনাজাতের জন্য বসে যাবেন না এবং মাঠের অনেক জায়গা খালি থাকে। আপনারা যদি আস্তে আস্তে মাঠে ঢুকেন তাহলে জনগণের জন্য সুবিধা হবে। এটির মাধ্যমে আমরা জনগণকে স্বস্তি দিতে পারবো, রাস্তাটা ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। 6 ফেব্রুয়ারি পুলিশের কাছে ইজতেমার মাঠ আনুষ্ঠানিক বুঝিয়ে দেবে শুরায়ে নিজাম বা মাওলানা জোবায়েরপন্থীরা। 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ থেকে হাসান মাহমুদ, দেশ টিভি। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরও 3 মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, চাল সহ বিভিন্ন পণ্যের মজুদ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণেই মূল্যস্ফীতি বেড়েছে। এটি সহনীয় পর্যায়ে আসতে আরও 3 মাস অপেক্ষা করতে হবে। বিভিন্ন দরকারি পণ্যের সরবরাহ এখন থেকে আর কমতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, চাল, ডাল, সার সহ অত্যাবশ্যকীয় পণ্য আমদানি করা হচ্ছে। অনেকেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে শ্রীলঙ্কার তুলনা করেন, তবে এটি ঠিক নয় বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাথে সাথে আমাদের হলো লোকজন 800টা, এবং কালকে তো আমি সারাদিনই প্রায় অলমোস্ট ব্যবসায়ী না ব্যাংকারদের সাথে বসছি, কিভাবে ক্রেডিট ফ্লোটা বাড়ানো যায় প্রাইভেট সেক্টরে, কিভাবে তাদের আরো সাশ্রয়ী করা যেতে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে
প্রতিপক্ষের হামলায় 2 জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি ভিটাবাড়ি নিয়ে চাচা আজাদ মিয়ার সাথে তার ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার সকালে আজাদ দোকান খোলার সময় ইনসান ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আজাদকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। প্রতিশোধ নিতে আজাদের লোকজন অপরপক্ষের আমানত মিয়াকে বল্লম দিয়ে আঘাত করে। গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। আমার স্বামী রেহেরা কালকা রাইতে প্লেন কইরা রাত্রে গিয়া সকালে যখন দরজা খুলছে দোকানে, তখন আমার স্বামী রেহেরা পিছন দিকে কুবাই আমার স্বামীরে মারছে। আমি ইনচানের ফাঁসি চাই, আমি ইনচানের ফাঁসি চাই। ফজরের আজানের ফরফরি আজাদ মিয়া সকালে তার ছোট একটা বাচ্চা ছিল সাথে, সে শাটার খুলছে, খোলার সাথে সাথে ইডি বাচ্চাই খুব লাম দাও দিয়া। বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়ন থেকে অপহৃত 7 শ্রমিককে উদ্ধার করেছে যৌথ বাহিনীর দল। সোমবার রাত 8:30টার দিকে সরই ইউনিয়নের লুলাইন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শনিবার ভোর রাতে লামা উপজেলার লুলাইন এলাকা থেকে 7 শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর থেকে তাদের উদ্ধার অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। উদ্ধার 7 শ্রমিককে বাগানের মালিকের জিম্মায় পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। সাভারে পরিবারের বাধায় কবর থেকে উত্তোলন করা যায়নি বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ শাইখ আসহাবুল ইয়ামিনের মরদেহ। দুপুরে আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক বিশেষজ্ঞরা ব্যাংকটাউন কবরস্থানে লাশ উত্তোলন করতে যায়। এ সময় পরিবারের তীব্র আপত্তির মুখে কার্যক্রম স্থগিত করেন তারা। মামলার সুষ্ঠু তদন্ত এবং সুবিচার নিশ্চিতে মামলা তদন্তকারী কর্মকর্তা পরিবারের সদস্যদের লাশ উত্তোলনের বিষয়ে রাজি করানোর চেষ্টা করেও ব্যর্থ হন। গত বছরের 18 জুলাই দুপুরে সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে যোগ দিয়ে পুলিশের গুলিতে নিহত হন ইয়ামিন। অবৈধভাবে লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি যাবার সময় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মাদারীপুরের একই উপজেলার 3 জন মারা গেছে। নিখোঁজ রয়েছে আরও 9 জন। পরিবারগুলোতে এখন চলছে মাতম। নিখোঁজের সন্ধানে প্রশাসনের সহযোগিতা চান স্বজনরা। শিবশঙ্কর রবিদাসের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। মাদারীপুরের রাজজোয়ের পৌরসভার গোবিন্দপুর গ্রামের ইনসান শেখ পরিবারের সচ্ছলতা ফেরাতে মজুমদারকান্দি গ্রামের মনির দালালকে দেন 16 লাখ টাকা। গেল 1 জানুয়ারি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন তিনি। 24 জানুয়ারি লিবিয়ার বেনগাজি থেকে দালালরা তাকে সমুদ্রপথে ট্রলারে করে ইতালির উদ্দেশ্যে পাঠায়। কিন্তু 2 ফেব্রুয়ারি পরিবারের লোকজন তার মৃত্যুর খবর পায়। দালালের দালালের ফাঁসি চাই, যে এরকম ঘটনা জানি আর কখনো না ঘটে, কখনো মার বুক খালি না হয়। একই সাথে মনির দালালের প্রলোভনে পড়ে ঘর ছেড়েছিল একই গ্রামের আবুল বাশার আখন এবং তার ভাগ্নে পশ্চিম সরমঙ্গল গ্রামের রোমান হাওলাদার। 2 ফেব্রুয়ারি মামা বাশারের মৃত্যুর খবর পায় পরিবার। আর নিখোঁজ রয়েছে ভাগ্নে রোমান। টাকা দিয়া এই গেম দেওয়াইলাম, মনিরের হাতে কথা আসলে স্টিল বোর্ড দেবে, স্টিল বোর্ড 50টা নৌকা ভোট দিয়েছে, নৌকা কারের যেখানে মানুষ ধরবে 30 জন, সেখানে বলে 100 জন মানুষ ভরছে। অপরদিকে একই উপজেলার মজুমদারকান্দি গ্রামের সুজন হাওলাদার ও তার শ্যালক কুদ্দুস হাওলাদারও দালাল মনিরের ফাঁদে পড়ে। 3 ফেব্রুয়ারি সুজনের মৃত্যুর খবর আসলেও এখনো নিখোঁজ কুদ্দুস। শিপে পাঠামু, শিপের কথা কইয়া টাকা নেছে আমার বোনের কাছে 16 লাখ, আর আমার ভাইয়ের কাছে নেছে জমি লেখা 2.5 বিঘা জমি। দালাল মনিরের ফাঁদে পড়ে একই উপজেলার বোল গ্রামের নিপুণ কীর্তনিয়া অনুপ সর্দার, সন্ধিকুড়ি গ্রামের আশিস কীর্তনিয়া, সাগর বিশ্বাস, মারুফ ব্যাপারী, ওহিদুল হাওলাদার সহ 9 জন এখনো নিখোঁজ রয়েছে। নিহত ও নিখোঁজদের পরিবারে চলছে শোকের মাতম। ভুক্তভোগী এসব পরিবারকে সহযোগিতার কথা জানায় পুলিশ। প্রত্যেকের পাশে থাকবো, আইনি সহযোগিতা করব এবং লাশগুলো যাতে ওই লিবিয়া থেকে আনতে পারে সেই বিষয়েও যাতে আমরা সহযোগিতা করতে পারি, এভাবে আমরা ভূমিকা রাখব। নিহতের মরদেহ দ্রুত ফেরত আনা সহ দালাল চক্রের শাস্তির দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। একই সাথে নিখোঁজদের সন্ধানে প্রশাসনের হস্তক্ষেপ চান। নিউজ ডেস্ক, দেশ টিভি। ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউ দিয়ে স্থানান্তরের দাবিতে
কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার সকাল ৯টা থেকে ৭ ইউনিয়নের কয়েক হাজার সাধারণ মানুষ এই আন্দোলনে অংশ নেয়। এ সময় সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এতে সড়কের দুই পাশে প্রায় ১৫ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। বিক্ষোভকারীরা বলছেন ৬টি ইউনিয়নের প্রাণকেন্দ্র ঝাউদিয়া থানা স্থানান্তরের বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারির পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবিলম্বে ঝাউদিয়া থানা উদ্বোধন না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা চেষ্টা চালাচ্ছি কোনো গাড়ি ঘোড়ার জন্য ক্ষয়ক্ষতি না হয়, কোনো বিশৃঙ্খলা না হয়, আর তাদের যে দাবি দেওয়া সেটা তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি অবগত করেছি। তাদের ভিতরে কথাবার্তা চলছে, সমাধান খুব দ্রুত হবে ইনশাআল্লাহ। মেহেরপুরের তারুণ্য মেলা নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। উদ্যোক্তাদের অভিযোগ, ক্রেতা দর্শনার্থী বাড়াতে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। মেলায় অংশ নিয়ে স্টলের ভাড়া উঠানো নিয়েই সন্দিহান উদ্যোক্তারা। এমন অব্যবস্থাপনায় মেলা আয়োজনে হতাশ তারা। সহকর্মী আক্তারুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিকের আয়োজনে চলছে তারুণ্য মেলা। কারুশিল্প, হস্তশিল্প, মৃৎশিল্প, পিঠা, পোশাক সহ মেলায় স্টল বসেছে ৪৮টি। তবে অভিযোগ উঠেছে নানা অনিয়মের। স্টল প্রতি নিবন্ধিত উদ্যোক্তাদের কাছ থেকে নেওয়া হয় ২৫০০ এবং অনিবন্ধিতদের কাছ থেকে নেওয়া হয় ৩৫০০ টাকা। তবে মেলায় দর্শনার্থী বাড়ানো নিয়ে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। নানা আয়োজনের কথা থাকলেও ১০ দিনের মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মাত্র একদিন। প্রতিদিন এই প্রোডাক্ট আমাদের তুলে নিয়ে বাসায় যেতে হয়। সারা রাতে ৩ ঘন্টা ধরে শুধু এটা গুছাতে, আবার সাজানোর সময় তো সেই ৯টার সময় থেকে এসে এখনো পর্যন্ত সাজানো হয়নি। এটা সবচেয়ে বেশি ভোগান্তি। কোনো শৃঙ্খলা নাই। সাংস্কৃতিক প্রোগ্রামের একটা দরকার ছিল, সেটাও করছে না। তারপর আমাদের কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই। মেলায় ক্রেতা দর্শনার্থী না থাকায় হতাশ উদ্যোক্তারা। নেই বিক্রি। উদ্যোক্তাদের অভিযোগ, বিভিন্ন লোভনীয় অফার দিয়ে তাদের মেলায় এনে ঠেলে দেওয়া হয়েছে লোকসানের মুখে। আমিও প্রায় ৫০-৬০ হাজার টাকা খরচ করেছি, তো এখন মনে হচ্ছে না ১০,০০০ টাকাও তুলতে পারবো। অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মেলার আয়োজক বিসিকের মেহেরপুর জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক ফয়সাল হাসনাত। গেল বৃহস্পতিবার মেহেরপুর শহীদ ডক্টর শামসুজ্জোহা নগর উদ্যানে এই মেলার উদ্বোধন হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। বরিশালে টিসিবি স্মার্ট কার্ড বিতরণে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে নগরীর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জড়ো হয়ে মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়কে বিক্ষোভ করেন। বিক্ষুব্ধদের দাবি, সম্প্রতি নগরীর দুস্থ মানুষদের মাঝে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ করা হয়, সেখানে অধিকাংশ অসহায় ব্যক্তিকে বঞ্চিত করা হয়েছে। বিপরীতে সচ্ছল ব্যক্তিদের কার্ড দেওয়া হয়েছে। তাই যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত দরিদ্রদের কার্ড দেওয়ার দাবি তাদের। অনেক গরিব শ্রমিক, অনেক কষ্ট করে। এগো কার্ডগুলা যে বাতিল করা হয়েছে, এই কার্ডগুলো আবার দেওয়া হোক যত শীঘ্রই। ৬৪টি কার্ড দেওয়া হয়েছে, এখন এইটাকে স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হয়েছে ১৪২০টি। এখন এই ১৪২০টির মধ্যে অনেকে যারা অসচ্ছল পরিবার তারা পায় নাই, এই কারণেই আজকের এই মানববন্ধন। এ পর্যায়ে দেশ ও জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তুরাক্কিরা চলছে জুবাইর অনুসারীদের দ্বিতীয় পর্বের ইজতেমা। ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা, দিন ও দাওয়াতি আলোচনা। বিভিন্ন পণ্যের মজুদ স্বাভাবিক না থাকায় মূল্যস্ফীতি বৃদ্ধি, সহনীয় হতে লাগবে আরো ৩ মাস, জানালেন অর্থ উপদেষ্টা। আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং ব্রাহ্মণবাড়িয়ার সম্পত্তির বিরুদ্ধে প্রতিপক্ষের হামলায় নিহত 2, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার বান্দরবানের অপহৃত 7 শ্রমিক। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরবর্তী দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।